শেখ হাসিনার কালো থাবা থেকে যেভাবে বেঁচে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কি অবাক লাগছে না? যেভাবে বেঁচে ফিরলেন মানে তার উপরে কি কোনো রকমের কোনো কিছু করার চেষ্টা করেছিলেন হাসিনা? তা না হলে আমি এই কথা কেন বলতেছি? বলবো শাকিব খান কিভাবে বেঁচে ফিরলেন একটু পরে বলতেছি। তার আগে কথা বলতে চাই জনপ্রিয় দুই চাটুকারকে নিয়ে। একজন হচ্ছেন ইউরোপ খ্যাত নায়ক আমাদের রিয়াজ সাহেব, আরেকজন হচ্ছেন আমাদের চাটুকার ফেরদৌস সাহেব। দুজন মানে কি বলবো, দালালির তো ভাই একটা লিমিট থাকে। আপনি আপনার পছন্দের একটা দল করতে পারেন কিংবা পছন্দের যে কোনো কিছুই আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে, সেটার একটা ওয়ে আছে, একটা নর্মাল ব্যাপার স্যাপার আছে। কিন্তু সেই নর্মাল ব্যাপার স্যাপারকে পাশ কাটিয়ে যখন চাটতে চাটুকারিতা হয়ে যায়, যখন তেল মারতে তেল মারা হয়ে যায়, তখন কিন্তু আর সেটা সীমার পর্যায়ে থাকে না, তখন সেটা লিমিট ক্রস করে ফেলে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, আওয়ামী লীগ মনোনীত সাধারণ একটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পারে কিংবা মেয়র প্রার্থী হতে পারেন, যে পৌরসভার যে মেয়র, কিংবা নানা ইলেকশনে এই রিয়াজ কিংবা ফেরদৌস যেভাবে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত বিভিন্ন নেতাকর্মীদের ইলেকশন পার্টিতে গিয়ে চাটাচাটি করেছেন, তা দেখে নিশ্চিতভাবে আমি বলতে পারি আমরা যারা বাংলা সিনেমা প্রেমী আছি, আমরা যারা বাংলা সিনেমা পছন্দ করি, আমাদের মাথা হেঁট হয়েছে। পাশাপাশি যারা শিল্পী সমাজ আছেন তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে রিয়াজ ফেরদৌস তারা যা শুরু করে দিয়েছে, আমরা তো বোধহয় ভবিষ্যতে ওই বড় স্থানে জায়গাই পাবো না। এরা হয়তো বা চাটাচাটিতে চ্যাম্পিয়ন হয়ে বড় কিছু দখল করলে করে নিতেও পারে। শেষ পর্যন্ত কিন্তু এই যে গেল যে 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে কিন্তু রিয়াজ মনোনয়নপত্র কিনেছিলেন, পাশাপাশি ফেরদৌস মনোনয়নপত্র কিনেছিলেন। আওয়ামী লীগের দালালি বিগত দিনে করতে দুজনই মনোনয়নপত্র কিনেছেন এবং তারা দুজনেই আশাবাদী ছিলেন যে তারা নমিনেশন পাবেন। তো এই দুজনের মনোনয়নপত্রে রিয়াজ মাইনাস হলেও শেষ পর্যন্ত শেখ হাসিনা ফেরদৌসকে বেছে নেয় এবং ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচিত হন। তো যাই হোক, চাটাচাটি করতে গিয়ে তারা যখন জনগণের চোখে বিষাক্ত হয়ে গেছেন, জনগণের চোখে যখন তারা সত্যিকার অর্থে কী বলবো, একজন তেলবাজ চাটুকার হিসেবে নির্বাচিত হয়েছেন, ঠিক সেই সময় তাদের যে পছন্দের দল আওয়ামী লীগ এবং পছন্দের নেত্রী শেখ হাসিনা, পুরো দল এবং শেখ হাসিনার যখন পতন হয়, তখন কিন্তু এই বেচারাদের মানে বেঁচে ফিরবেন কিভাবে বা এই যে সমাজে মুখ দেখাবেন কিভাবে, এই নিয়েই তারা এখন দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন। আপনারা জানেন যে গত পরশু রিয়াজ ইউরোপে পালাতে গিয়ে ধরা পড়েছেন ঢাকা এয়ারপোর্টে এবং ফেরদৌস এই মুহূর্তে আত্মগোপনে রয়েছেন। চিন্তা করেন, জনরস থেকে বাঁচতে তারা এখন আত্মগোপনে রয়েছেন এবং রিয়াজ হয়েছেন আটক। এই হচ্ছে তাদের ফিরিস্তি। এখন এই চাটুকারিতা যদি, মূল পয়েন্টে আসি, এখন এই চাটুকারিতা যদি আমাদের শাকিব খান করতেন, নর্মালি ধরি যে গত 15 বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে স্বৈরতন্ত্র চালু করেছিলেন, যেভাবে একটা ভয়ের রাজনীতি চালু করেছিলেন, আওয়ামী লীগ করলে ভালো, আওয়ামী লীগ না করলে বিএনপি, জামায়াত, শিবির, জঙ্গি, এরকম নানা ট্যাগ, এমনকি পজিশন থেকে নাড়িয়ে বা সরিয়ে দেওয়ারও একটা সংখ্যা থাকতো। সেই সব সংখ্যা মাথায় রেখেও শাকিব খান কিন্তু এইসব চাটুকারদের মতো আওয়ামী লীগের চাটুকারিতা করেনি। ঠিক এখান থেকেই শাকিব খান বেঁচে ফিরেছেন, বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। শাকিব খানকে কখনোই আপনারা দেখবেন না বা দেখেননি তিনি কোনো মেয়রের ইলেকশনের প্রচারণা করতেছেন, তিনি কোনো এমপির নির্বাচনের প্রচারণা করতেছেন, এটা আপনারা বিগত দেখবেন না। যদিও দু একটা শেখ হাসিনার প্রশংসা তিনি হয়তো করেছেন, সেটা চাপে পড়ে করেছেন। আপনারা জানেন আওয়ামী লীগের যেই একটা কি বলে এটাকে স্বৈরতন্ত্র চালু হয়েছিল, আওয়ামী লীগের যে একটা রেজিম তৈরি হয়েছিল, সেই রেজিমে কেউ আছিল বা কেউ ছিল যে এদের বিপক্ষে কথা বলবে?
তারপরও শাকিব খান সেখান থেকে নিজেকে যথেষ্ট পরিমাণের গুছিয়ে নিয়েছেন, যথেষ্ট পরিমাণের দূরে থেকেছেন। দেখেন, এই যে একটা ছাত্র আন্দোলন হলো, সারা বাংলাদেশ যে তোলপাড়, এই তোলপাড়ের মধ্যেও কিন্তু শাকিব খান গত 17ই জুলাই তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন এটার জন্য একটা সুষ্ঠু সমাধান হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এই যে শাকিব খানের আহ্বান, তিনি তার জায়গা থেকে যে আহ্বানটা দিয়েছেন, এই আহ্বানের পরেও কিন্তু তার কাছে প্রচুর ফোন কল গিয়েছিল। আপনি এটা কেন দিয়েছেন, আপনাকে এটা ডিলিট করতে হবে, এটা দেওয়া যাবে না, কোনোভাবে ছাত্রদের পক্ষে থাকা যাবে না। আপনি খেয়াল করেন ভাই, বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলার বড় বড় কর্মকর্তারা যখন তারকাদের থ্রেট করেন কিংবা হুমকি দেন যে পোস্ট ডিলিট করতে হবে, তখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? একজন তারকা কিন্তু ঘরে বসে কাজ করতে পারে না, তাকে কাজ করতে গেলে তার জীবিকার কারণে দেশের বিভিন্ন প্রান্তে তাকে ছুটে যেতে হয়, বিভিন্ন জায়গায় তাকে শুটিং করতে হয়। এখন সেই সব নিরাপত্তার বিষয় মাথায় রেখেই কিন্তু চুপ থাকতে হয়। এখন এই চুপ থাকাটাকে অনেক ছাত্র সমাজ হয়তোবা অনেক তারকাকে নিয়েই বিরূপ মন্তব্য করতেছেন। আমি বলবো, দেখেন, আপনি আমরা সাধারণ মানুষ যতটা না বুক ফুলিয়ে কথা বলতে পারি, যতটা না ফেসবুকে স্ট্যাটাসে গরম করতে পারি, তারকারা কিন্তু সেটা পারেন না। গতকালকে আমি সিয়াম আহমেদ, আমাদের চিত্রনায়ক সিয়াম আহমেদ, তার একটি ইন্টারভিউ দেখতেছিলাম যমুনা টেলিভিশনে। সেখানে তিনি বলতেছিলেন যে আমরা একটা ভয়ের রাজ্যে ছিলাম, আমরা যে একটা ফেসবুকে পোস্ট করব সেই সাহসটুকু আমাদের ছিল না। ফেসবুকে লিখতে গেলে হাজারবার ভাবতাম কোন বড় ভাই না জানে আমাকে কল করে, কোন বড় ভাই না জানে আমাকে অনুরোধ করে যে পোস্টে ডিলিট কর বা ডিলিট করে দেন। সেই ভয়ে আমরা কিছু বলতে পারতাম না। সেমভাবে তিনি তার যে তারকারা রয়েছেন, তার যে সহকর্মী রয়েছেন, তাদেরকেও তিনি ঠিক একইভাবে সেভ করেছেন। তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে যারা দিতে পারেননি বা যারা পোস্ট করতে পারেননি তাদেরকে আপনারা ভুল বুঝবেন না। তবে হ্যাঁ, এখানে যারা আবার সরাসরি এই যে রিয়াজ এবং ফেরদৌসের মতো যারা সরাসরি চাটুকারিতা করেছেন, তারা তো একেবারে ট্যাগ লাগানো, সিল মারানো চাটুকার, এদেরকে তো আর আসলে পরিবর্তন করা সম্ভব না। সিএম ভাই যতই বলেন যে তাদেরকে ভুল না বুঝতে, এখানে আর কিছু করার নাই। যারা পোস্ট দেননি ঠিক আছে, তারা তাদের নিরাপত্তার কথা ভেবে কিংবা কোনো ঝামেলার কথা ভেবে হয়তো বা তারা পোস্ট করেননি, ঠিক আছে। কিন্তু রিয়াজ বা যারা ফিল্ডে একেবারে আওয়ামী লীগের আশেপাশে অতপ্রতভাবে যারা ক্যামেরার সামনে এসে চাটুকারিতা করেছেন, তাদের ব্যাপারে প্লিজ কৈফিয়ত বা কোনো রিকোয়েস্ট করবেন না, তাদের ব্যাপারে কোনো কৈফিয়ত খাটাবেন না। এখানে আমরা সেটা মানব না, ছাত্র সমাজ বা নাগরিক সমাজ আমরা সেটা মেনে নিবেও না। তো শুধু শাকিব খান এখান থেকে বেঁচে গেছেন বা নিজেকে তিনি এই যে আওয়ামী লীগের যে কালো থাবা এখান থেকে বাঁচাতে পেরেছেন তা নয়, তার পাশাপাশি অনেকেই এখান থেকে সেভ হয়েছেন। এখান থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়ার সেটা হলো, কোনো তারকাকেই, রিয়াজ বলেন, ফেরদৌস বলেন, শাকিব খান বলেন, সিয়াম বলেন, যারাই আছেন, সিনেমার তারকা, নাটকের তারকা, বিভিন্ন যে খেলোয়াড় যারা ফুটবল, ক্রিকেট কিংবা বিভিন্ন যারা জাতীয় দলে খেলাধুলা করেন, তাদের সবাইকে আমি বলবো আপনাদের কোনো দল করা উচিত না। আপনারা তারকা, আপনারা আমাদের সবার। আপনারা যখন নির্দিষ্ট একটি দল করতে যান, তখন কিন্তু সেটা পাবলিকের মন থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যে জনরোষ থেকে এখন রিয়াজ এবং ফেরদৌস পালিয়ে বেড়াচ্ছেন, যে জনরোষ থেকে এখন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের মতো জনপ্রিয় তারকারাও পালিয়ে বেড়াচ্ছেন। এখন বুঝেন, আপনারা যারা আগামী দিনের তারকা আছেন, আপনাদেরকে বলবো কোনো অবস্থাতে আপনারা কোনো দল করবেন না। তারকাদের কোনো দল থাকতে পারে না। তারকারা সবার, তারকারা যেমন আওয়ামী লীগের, তারকারা তেমন বিএনপির, তারকারা জামাত শিবির, সবাই তারকাদেরকে পছন্দ করে। সো সেই পছন্দের জায়গা থেকে যখন তারকারা নির্দিষ্ট একটি দলকে বেছে নেন, তখন কিন্তু বাকি যারা সমর্থক গোষ্ঠী আছেন তারা কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। সো শাকিব খান দিন শেষে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। ভাই, অতীতে যেভাবে আপনি আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে সরিয়ে বা নিজেকে বাঁচিয়ে রেখেছেন, ভবিষ্যতেও যেই ক্ষমতায় আসুক তাদের থেকেও আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন। মনে রাখবেন, আপনি একজন তারকা, আপনার ভক্তকুল সব শ্রেণী থেকে রয়েছে, তাদেরকে হতাশ করার কোনো অধিকার আপনার নাই।
আর জানি সেই বুদ্ধি এবং জ্ঞান যথেষ্ট আপনার রয়েছে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সো ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। বিগত দিন 20-25 দিন বাংলাদেশে একটা ডিজাস্টার পরিস্থিতি গিয়েছে, সেই জায়গা থেকে হয়তো রেগুলার কাজ করতে পারিনি, তবে আমি চেষ্টা করতেছি কাজের মধ্যে ফিরে আসার জন্য। সবাই আমাকে পূর্বের মতোই সাপোর্ট করবেন এবং আপনাদের জন্যই কাজ করতে চাই, নতুন নতুন ভালো ভালো কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।